নমস্কার। শুরু করছি অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বিপ্রদাস। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাচ্ছি। আজ শেষ পর্ব। বন্দনার নির্বিঘ্নে বোম্বাই পৌঁছানোর সংবাদের উত্তরে দিন কয়েক পরে দ্বিজদাসীর নিকট হইতে জবাব আসিয়াছিল যে সে নানা কাজে ব্যস্ত থাকায় যথাসময়ে চিঠি লিখিতে পারে নাই। বন্দনা নিজের চোখে যেমন দেখিয়ে গেছে সমস্ত তেমনি চলিতেছে, বিশেষ করিয়া জানাইবার কিছু নাই। মৈত্রীর পিতা কলিকাতায় ফিরিয়া গেছেন, কিন্তু সে নিজে এখনো এ বাড়িতেই আছে। মায়ের সেবা যত্নে তাহার ত্রুটি ধরিবার কিছু নাই। সংসারের ভারও তাহারই উপরে পড়িয়াছে, ভালোই চালাইতেছে। বাড়ির সকলেই তাহার প্রতি খুশি। দ্বিজদাসীর নিজের পক্ষ হইতেও আজিও অভিযোগের কারণ ঘটে নাই। পরিশেষে বন্দনা ও তাহার পিতার শুভকামনা করিয়া যথাবিধি নমস্কারাদি জানাইয়া সে পত্র সমাপ্ত করিয়াছে। ইহার পরে 3 মাসেরও অধিক সময় কাটিয়াছে, কিন্তু কোন পক্ষ হইতে আর পত্রাদির আদান প্রদান হয় নাই। বিপ্রদাসের মেজদিদির বাসুর সংবাদ জানিতে মাঝে মাঝে বন্দনার মন উতলা হইয়া উঠিয়াছে, কিন্তু জানিবার উপায় খুঁজিয়া পায় নাই। নিজে হইতে তাহারা আজও খবর দেন নাই। কোথায় আছেন, কেমন আছেন সমস্তই অপরিজ্ঞাত। ইহারই সুপারিশ করিতে দ্বিজদাসকে অনুরোধ করিয়া চিঠি লিখিবার লজ্জা এত বড় যে শত ইচ্ছা সত্ত্বেও এ কাজ তাহার কাছে অসাধ্য ঠেকিয়াছে। এখন বলরামপুরের স্মৃতির তীক্ষ্ণতা ও বেদনার তীব্রতা দুই অনেক লঘু হইয়া গেছে, কিন্তু সেখান হইতে চলিয়া আসার পরে সে প্রায় ভাঙিয়া পড়িবার উপক্রম করিয়াছিল। কিন্তু দিনের পর দিন ধরিয়া ব্যথাতুর বিক্ষুব্ধ চিত্ততল ধীরে ধীরে যতই শান্ত হইয়া আসিয়াছে ততই উপলব্ধি করিয়াছে তাহাদের সম্বন্ধ কোন সত্যকার সম্বন্ধ নহে। একত্র বাসে সেই দুঃখে সুখে ভরা অনির্বচনীয় দিনগুলি বিচিত্র ঘনিষ্ঠতায় মনের মধ্যে যতই কেননা নিবিড়তার মোহ সঞ্চার করিয়া থাক, আয়ু তার ক্ষণস্থায়ী। একথা বুঝিতে তাহার বাকি নেই যে এই আচারের নিষ্ঠ প্রাচীনপন্থী মুখুজ্জে পরিবারের কাছে সে আবশ্যকও নয়, আপনারও নয়। উভয় পক্ষের শিক্ষা, সংস্কার ও সামাজিক পরিবেষ্টনে যে ব্যবধান সৃষ্টি করিয়াছে তাহা যেমন সত্য তেমনি কঠিন। ইতিমধ্যে স্বামীর কর্মস্থল পাঞ্জাব হইতে মাসি আসিয়া উপস্থিত হইয়াছেন। শরীর ভালো নয়, পাঞ্জাবের চেয়ে বোম্বাইয়ের জল বাতাস ভালো। এ বুদ্ধি তাহাকে কোন ডাক্তার দিয়েছে সে তিনিই জানেন, কিন্তু আসিয়াছেন স্বাস্থ্যের অজুহাতে। বোম্বাই আসিবার পূর্বে বন্দনা দেখা করিয়া আসেনি, এ অভিযোগ তাহার মনের মধ্যে ছিল। কিন্তু বঞ্ঝির মেজাজের যেটুকু পরিচয় পাইয়াছেন তাহাতে ভগ্নিপতি রে সাহেবের দরবারে প্রকাশ্য নালিশ রুজু করিবার সাহস ছিল না। তথাপি খাবার টেবিলে বসিয়া কথাটা তিনি ইঙ্গিতে পারিলেন। বলিলেন, মিস্টার রে, এটা আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, কিন্তু আমি অনেক দেখেছি বাপ মায়ের এক ছেলে কিংবা এক মেয়ে এমনি একগুঁয়ে হয়ে ওঠে যে তাদের সঙ্গে পেরে ওঠা যায় না। সাহেব তৎক্ষণাৎ স্বীকার করিলেন এবং দেখা গেল দৃষ্টান্ত তাহার হাতের কাছেই মজুদ আছে। সানন্দে তাহার উল্লেখ করিয়া বলিলেন, এই যেমন আমার বুড়ি, একবার না বললে হাঁ বলাই সাধ্যকার, ওর ছেলেবেলা থেকেই দেখে আসছি। বন্দনা কহিল, তাই বুঝি তোমার অবাধ্য মেয়েকে ভালোবাসো না বাবা? সাহেব সজোরে প্রতিবাদ করিলেন, তুমি আমার অবাধ্য মেয়ে? কোনদিন না।
কেউ বলতে পারে না। বন্দনা হাসিয়ে ফেলিল। এইমাত্র যে তুমিই বললে বাবা। আমি কখনো না। শুনিয়া মাসি পর্যন্ত না হাসিয়া পারিল না। বন্দনা প্রশ্ন করিল, আচ্ছা বাবা, তোমার মতো আমার মা কি আমাকে দেখতে পারতেন না? সাহেব বলিলেন, তোমার মা? এই নিয়ে তার সঙ্গে আমার কতবার ঝগড়া হয়েছে। ছেলেবেলায় তুমি একবার আমার একটা ঘড়ি ভেঙেছিলে। তোমার মা রাগ করে কান মলে দিলেন। তুমি কাঁদতে কাঁদতে পালিয়ে এলে আমার কাছে। আমি বুকে তুলে নিলাম। সেদিন তোমার মায়ের সঙ্গে আমি সারা দিন কথা কইনি। বলিতে বলিতে তিনি পূর্ব স্মৃতির আবেগে উঠিয়া আসিয়া মেয়ের মাথাটি বুকের কাছে টানিয়া লইয়া ধীরে ধীরে হাত বুলাইয়া দিলেন। বন্দনা বলিল, ছেলেবেলার মতো এখন কেন ভালোবাসো না বাবা? সাহেব মাসিকে আবেদন করিলেন। বন্দনা কহিল, কেন তবে যখন তখন বলো আমার বিয়ে দিয়ে ঝঞ্ঝাট মিটিয়ে ফেলতে চাও? আমি বুঝি তোমার চোখের বালি? শুনছেন মিসেস ঘোষাল মেয়েটার কথা? মাসি বলিলেন, সত্যি বন্দনা, মেয়ে বড় হলে বাপ মায়ের কি যে ভীষণ দুশ্চিন্তা নিজের মেয়ে হলে একদিন বুঝবে। আমি বুঝতে চাই না মাসিমা, কিন্তু পিতার কর্তব্য রয়েছে যে মা। বাপ মা তো চিরজীবী নয়। সন্তানের ভবিষ্যৎ না ভাবলে তাদের অপরাধ হয়। কেন যে তোমার বাবা মনের মধ্যে শান্তি পান না সে শুধু যারা নিজেরা বাপ মা তারাই জানে। তোমার বোন প্রকৃতির যতদিন না আমি বিয়ে দিতে পেরেছি ততদিন খেতে পারিনি, ঘুমোতে পারিনি। কত রাত্রি যে জেগে কেটেছে সে তুমি বুঝবে না বন্দনা, কিন্তু তোমার বাবা বুঝবেন। তোমার মা বেঁচে থাকলে আজ তারও আমার দশাই হতো। রে সাহেব মাথা নাড়িয়ে আস্তে আস্তে বলিলেন, খুব সত্যি মিসেস ঘোষাল। মাসি তাহাকেই উদ্দেশ্য করিয়া বলিতে লাগিলেন, আজ ওর মা বেঁচে থাকলে বন্দনার জন্য আপনাকে তিনি অস্থির করে তুলতেন। আমি নিজেই কি কম করেছি ওকে? এখন মনে করলেও লজ্জা হয়। কেবলই ভাবনা হয়, নিজেদের বয়স বাড়ছে, মানুষের বেঁচে থাকার তো স্থিরতা নেই। বেঁচে থাকতে মেয়েটার যদি না কোনো উপায় করে দিয়ে যেতে পারি, হঠাৎ কিছু একটা ঘটলে কি হবে? ভয়ে উনি তো একরকম শুকিয়ে উঠেছিলেন। বন্দনা আর সহিতে পারিল না, চাহিয়া দেখিল তাহার বাবার মুখও শুকাইয়া উঠিয়াছে, খাওয়া বন্ধ হইয়াছে। বলিল, তুমি মেসোমশাইকে অকারণে নানা ভয় দেখিয়েছ মাসিমা, আবার আমার বাবাকেও দেখাচ্ছ। কি এমন হয়েছে বলো তো? বাবা এখনো অনেক দিন বাঁচবেন, তার মেয়ের জন্য যা ভালো করে যাবার ঢের সময় পাবেন। তুমি মিথ্যে ভাবনা বাড়িয়ে দিও না মাসি। মাসি দমিবার পাত্রী নহে। বিশেষত রে সাহেব তাহাকে সমর্থন করিয়া বলিলেন, তোমার মাসিমা ঠিক কথাই বলছেন বন্দনা। সত্যিই তো আমার শরীর ভালো নয়। সত্যিই তো এর দেহকে বেশি বিশ্বাস করা চলে না। উনি আত্মীয়, সময় থাকতে উনি যদি সতর্ক না করেন কে করবে বলতো? এই বলিয়ে তিনি উভয়ের প্রতি চাহিলেন। মাসি কটাক্ষে চাহিয়ে দেখিলেন বন্দনার মুখ ছায়াচ্ছন্ন হইয়াছে। অপ্রতিভ কণ্ঠে ব্যস্তভাবে বলিয়া উঠিলেন, এ বলা অত্যন্ত অসঙ্গত মিস্টার রে। আপনার 100 বছর পরমায়ু হোক, আমরা সবাই প্রার্থনা করি। আমি শুধু বলতে চেয়েছিলুম। সাহেব বাধা দিলেন, না না, আপনি ঠিক কথাই বলেছেন। সত্যিই তো স্বাস্থ্য আমার ভালো না। সময়ে সাবধান না হওয়া, কর্তব্যে অবহেলা করা আমার পক্ষে সত্যিই অন্যায়। বন্দনা গুরু ক্রোধ দমন করিয়া বলিল, আজ বাবার খাওয়া হবে না মাসিমা। মাসি বলিলেন,
আচ্ছা থাক এসব আলোচনা, আপনার খাওয়া না হলে আমি ভারী কষ্ট পাব। সাহেবের আহারে রুচি চলিয়ে গিয়েছিল, তথাপি জোর করিয়ে তিনি এক টুকরো মাংস কাটিয়ে মুখে পুরিলেন। অতঃপর খাওয়ার কার্য কিছুক্ষণ ধরিয়া নীরবেই চলিল। সাহেব প্রশ্ন করিলেন, জামাইয়ের প্র্যাকটিস কিরকম হচ্ছে মিসেস ঘোষাল? মাসি জবাব দিলেন, এই তো আরম্ভ করেছেন, শুনতে পাই মন্দ না। আবার কিছুক্ষণ নিঃশব্দে কাটিলে তিনি মুখের গ্রাসটা গেলিয়া লইয়া কহিলেন, প্র্যাকটিস যাই হোক মিস্টার রে, আমি এইটাই খুব বড় মনে করি নে। আমি বলি তার চেয়েও ঢের বড় মানুষের চরিত্র। সে নির্মল না হলে কোনো মেয়েই কোনোদিন যথার্থ সুখী হতে পারে না। মাসি বলিতে লাগিলেন, আমার মুশকিল হয়েছে আমার বাপের বাড়ির শিক্ষা সংস্কার, তাদের দৃষ্টান্ত আমার মনে গাঁথা। তার থেকে এক তিল কোথাও কম দেখলে আর সইতে পারিনি। আমার অশোককে দেখলে সেই নৈতিক আবহাওয়ার কথা মনে পড়ে। ছেলেবেলায় যার মধ্যে আমি মানুষ, আমার বাবা আমার দাদা, এই অশোকও হয়েছে ঠিক তাদের মতো, তেমনি সরল, তেমনি উদার, তেমনি চরিত্রবান। রে সাহেব সম্পূর্ণ মানিয়ে লইলেন, বলিলেন, আমারও ঠিক তাই মনে হয়েছে মিসেস ঘোষাল। ছেলেটি অতি সৎ, 6-7 দিন এখানে ছিল, তার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। এই বলি তিনি কন্যাকে সাক্ষ্য মানিয়ে জিজ্ঞাসা করিলেন, কি বলিস বুড়ি, অশোককে আমাদের কি ভালোই লেগেছিল? যেদিন চলে গেল আমার তো সমস্ত দিন মন খারাপ হয়ে রইল। বন্দনা স্বীকার করিয়া কহিল, হ্যাঁ বাবা, চমৎকার মানুষ, যেমন বিনয়ী তেমনি ভদ্র। আমার তো কোনো অনুরোধে কখনো না বলেননি। আমাকে বোম্বাইয়ে তিনি না পৌঁছে দিলে আমার বিপদ হতো। মাসি বলিলেন, আর একটা জিনিস বোধহয় লক্ষ্য করেছো বন্দনা? বন্দনা বলিল, এই প্রসঙ্গ তুমি বন্ধ করো মাসিমা, নইলে বাবাকে সামলানো যাবে না। তুমি এক মেয়ের দোষগুলি দেখছো, কিন্তু দেখোনি যে এক মেয়ের বাপেদের মতো দাম্ভিক লোকও পৃথিবীতে কম। আমার বাবার ধারণা ওর মেয়ের মতো মেয়ে সংসারে আর দ্বিতীয়টি নেই। মাসি বলিলেন, সে ধারণার আমিও বড় অংশীদার বন্দনা, শাস্তি পেতে হলে আমারও পাওয়া উচিত। পিতার মুখে অনির্বচনীয় পরিতৃপ্তির মৃদু হাসি, কহিলেন, আমি দাম্ভিক কিনা জানিনি, কিন্তু জানি কন্যারত্নে আমি সত্যি সৌভাগ্যবান। এমন মেয়ে কম বাপই পায়। বন্দনা বলিল, বাবা কই আজ তো তুমি একটিও সন্দেশ খেলে না, ভালো হয়নি বুঝি? সাহেব প্লেট হইতে আধখানা সন্দেশ ভাঙিয়া লইয়া মুখে দিলেন, বলিলেন, সমস্ত বুড়ির নিজের হাতের তৈরি। এবার কলকাতা থেকে ফিরে পর্যন্ত ও সমস্ত খাওয়া বদলে দিয়েছে। ডালনা, শুক্তো, মাছের ঝোল, দই, সন্দেশ, আরো কত কি কার কাছে শুনে এসেছি জানিনি, কিন্তু বাড়িতে মাংস প্রায় আনতেই দেয় না, বলে বাবার ওতে অসুখ করে। দেখুন মিসেস ঘোষাল, এইসব বাংলা খাওয়া খেয়ে মনে হয় যেন বুড়ো বয়সে আছি ভালো। বন্দনা বলিল, মাসিমার অভ্যেস নেই, হয়তো কষ্ট হয়। মাসি গুরু বিদ্রুপ লক্ষ্য করিলেন না, কহিলেন, না না, কষ্ট হবে কেন, এ আমার ভালোই লাগে। শুধু আবহাওয়ার চেঞ্জই তো নয়, খাবার চেঞ্জও বড় দরকার। তাই বোধ করি শরীর আমার এত শীঘ্র ভালো হয়ে গেল। ভালো হয়েছে না মাসিমা? নিশ্চয় হয়েছে, কোনো সন্দেহ নেই। তাহলে আর কিছুদিন থাকো, আরো ভালো হোক। কিন্তু বেশি দিন থাকবার জন্যই বন্দনা। অশোক লিখেছে এ মাসের শেষেই সে পাঞ্জাবে চেঞ্জের জন্য আসবে।
তার আগে আমার তো ফিরে যাওয়া চাই। ভোজন পর্ব সমাধা হইয়াছিল। সাহেব উঠি উঠি করিতেছিলেন। মাসি মনে মনে চঞ্চল হইয়া উঠিলেন। প্রস্তাব উত্থাপনের সপক্ষে যে অনুকূল আবহাওয়ার সৃষ্টি করিয়া আনিয়াছেন, তাহা চক্ষু লজ্জায় ভ্রষ্ট হইতে দিলে ফিরাইয়া আনা হয়তো দুরূহ হইবে। সংকোচ অতিক্রম করিয়া বলিলেন, মিস্টার রে, একটা কথা ছিল। সাহেব তৎক্ষণাৎ বসিয়া পড়িয়া কহিলেন, বলুন, কি কথা? মাসি বলিলেন, আমি শুনেছি বন্দনার অমত নেই। অশোক অর্থশালী নয় সত্যি, কিন্তু সুশিক্ষা ও চরিত্র বলে স্ট্রাগল করে একদিন ও উঠবেই আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি ওকে আপনার মেয়ের অযোগ্য বিবেচনা না করেন তো। সাহেব আশ্চর্য হইয়া বলিলেন, কিন্তু সে কি করে হতে পারে মিসেস ঘোষাল? অশোক আপনার ভাইপো, সম্পর্কে সেও তো বন্দনার মামাতো ভাই। মাসি বলিলেন, শুধু নামে, নইলে বহু দূরের সম্বন্ধ। আমার দিদিমা এবং বন্দনার মায়ের দিদিমা দুজনে বোন ছিলেন। সেই সম্পর্কেই বন্দনার আমি মাসি। এ বিবাহ নিষিদ্ধ হতে পারে না মিস্টার রে। সাহেব কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। বোধহয় মনে মনে কি একটা হিসাব করিলেন। তারপর বলিলেন, অশোককে যতটুকু আমি নিজে দেখেছি এবং যতটুকু বন্দনার মুখে শুনেছি, তাতে অযোগ্য মনে করি নাই। মেয়ের বিয়ে একদিন আমাকে দিতেই হবে, কিন্তু তার নিজের অভিমত তো জানা দরকার। মাসি স্নেহের কণ্ঠে উৎসাহ দিয়া কহিলেন, লজ্জা করো না মা, বলো তোমার বাবাকে কি তোমার ইচ্ছে। বন্দনার মুখ পলকের জন্য রাঙা হইয়া উঠিল, কিন্তু পরক্ষণে সুস্পষ্ট স্বরে বলিল, আমার ইচ্ছেকে আমি বিসর্জন দিয়েছি মাসিমা, সে খোঁজ করার দরকার নেই। সাহেব কহিলেন, এর মানে কি মা? বন্দনা বলিল, মানে ঠিক তোমাদের আমি বুঝিয়ে বলতে পারবো না বাবা, কিন্তু তাই বলে ভেবো না যে আমি বাধা দিচ্ছি। একটু থামিয়া কহিল, আমার সতী দিদির বিয়ে হয়েছিল তার 9 বছর বয়সে। বাপ মা যার হাতে তাকে সমর্পণ করলেন, মেজদি তাকেই নিলেন, নিজের বুদ্ধিতে বেছে নেননি। তবু ভাগ্যে যাকে পেলেন, সে স্বামী জগতে দুর্লভ। আমি সেই ভাগ্যকেই বিশ্বাস করব বাবা। বিপ্রদাস বাবু সাধু পুরুষ, আসবার আগে আমাকে আশীর্বাদ করে বলেছিলেন, যেখানে আমার কল্যাণ ভগবান সেখানেই আমাকে দেবেন। তার সেই কথা কখনো মিথ্যে হবে না বাবা। তুমি আমাকে যা আদেশ করবে আমি তাই পালন করব। মনের মধ্যে কোনো সংশয়, কোনো ভয় রাখবো না। সাহেব বিস্ময়ে স্থির হইয়া তাহার প্রতি চাহিয়া রহিলেন। মুখ দিয়ে একটা কথাও বাহির হইল না। মাসি বলিলেন, বিয়ের সময় তোমার মেজদি ছিলেন বালিকা, তাই তার মতামতের প্রশ্নও ওঠেনি, কিন্তু তুমি তা নও, বড় হয়েছ, নিজের ভালো মন্দের দায়িত্ব তোমার নিজের। এমন চোখ বুজে ভাগ্যের খেলা তো তোমার সাজে না বন্দনা। বন্দনা বলিল, সাজে কিনা জানি না মাসিমা, কিন্তু তার মতো তেমনি করেই ভাগ্যকে আমি প্রসন্ন মনে মেনে নেব। কিন্তু এমন উদাসীনের মতো কথা বললে তোমার বাবা মনস্থির করবেন কি করে? যেমন করে ওর দাদা করেছিলেন সতী দিদির সম্বন্ধে, যেমন করে ওর সকল পূর্বপুরুষরাই দিয়েছিলেন তাদের ছেলেমেয়ের বিবাহ, আমার সম্বন্ধেও বাবা তেমনি করেই মনস্থির করুন। তুমি নিজে কিছুই দেখবে না, কিছুই ভাববে না? না মাসিমা, ভাবা ভাবি দেখা দেখি অনেক দেখলুম, আর না। এখন নির্ভর করব বাবার আশীর্বাদে আর সেই ভাগ্যের পরে
যার শেষ কেউ আজও দেখতে পায়নি? মাসি হতাশ হয়ে একটুখানি তিক্ত কণ্ঠে বলিলেন, ভাগ্যকে আমরাও মানি, কিন্তু তোমার শিক্ষা, সমাজ, সংস্কার সব ডুবিয়ে দিয়ে মুখুজ্জেদের এই কদিনের সংস্রব যে তোমাকে এতখানি আচ্ছন্ন করবে তা আমি ভাবিনি। তোমার কথা শুনলে মনে হয় না যে তুমি আমাদের সেই বন্দনা, যেন একেবারে আমাদের থেকে পর হয়ে গেছো? বন্দনা বলিল, না মাসিমা, আমি পর হয়ে যাইনি। তাদের আপনার করতে আমার কাউকে পর করতে হবে না, একথা নিশ্চয়ই জেনে এসেছি। আমাকে নিয়ে তোমরা কোনো শঙ্কা করো না। মাসি জিজ্ঞাসা করিলেন, তাহলে অশোককে আসতে একটা টেলিগ্রাম করে দিই? দাও, আমার কোনো আপত্তি নেই। এই বলি বন্দনা ঘর হইতে বাহির হইয়া গেল। মিস্টার রে, আপনার নাম করেই তবে টেলিগ্রামটা পাঠাই বলি মাসি মুখ তুলিয়া সবিস্ময়ে দেখিলেন সাহেবের দুই চোখ অকস্মাৎ বাষ্পাকুল হইয়া উঠিয়াছে। ইহার কারণ খুঁজিয়া পাইলেন না, এবং সাহেব ধীরে ধীরে যখন বলিলেন, টেলিগ্রাম আজ থাক মিসেস ঘোষাল, তখনও হেতু বুঝিতে না পারিয়া বলিলেন, থাকবে কেন মিস্টার রে? বন্দনা তো সম্মতি দিয়ে গেল। না না, আজ থাক বলিয়া তিনি নির্বাক হইয়া রহিলেন। এই নীরবতা এবং অশ্রুজল মাসিকে ভিতরে ভিতরে অত্যন্ত ক্রুদ্ধ করিল। একজন প্রবীণ পদস্থ লোকের এইরূপ সেন্টিমেন্টালিটি তাহার অসহ্য, কিন্তু জিদ করিতেও সাহস করিলেন না। মিনিট দুই চুপ করিয়া থাকিয়া সাহেব বলিলেন, ওর বাপের ভাবনা আমি ভেবেছি, কিন্তু ওর মা নেই, তার ভাবনাও আমাকেই ভাবতে হবে মিসেস ঘোষাল, একটু সময় চাই। মাসি মনে মনে বলিলেন, আরেকটা স্টুপিড সেন্টিমেন্টালিটি। সাহেব অনুমান করিলেন কিনা জানি না, কিন্তু এবার জোর করিয়া একটু ম্লান হাসিয়ে বলিলেন, মুশকিল হয়েছে, ওর কথা আমরা কেউ ভালো বুঝতে পারিনি। শুধু আজ নয়, বাংলা থেকে আসা পর্যন্ত মনে হয় ঠিক যেন ওকে বুঝতে পারিনি। ও সম্মতি দিলে বটে, কিন্তু সে ও না, ওর নতুন রিলিজন ভেবেই পেলুম না। নতুন রিলিজন মানে? মানে আমিও জানিনি মিসেস ঘোষাল, কিন্তু বেশ দেখতে পাই বাংলা থেকে ও কি যেন একটা সঙ্গে করে এনেছে। সে রাত্রি দিন থাকে ওকে ঘিরে। ওর খাওয়া গেছে বদলে, কথা গেছে বদলে, ওর চলাফেরা পর্যন্ত মনে হয় যেন আগেকার মতো নেই। ভোরবেলায় স্নান করে আমার ঘরে গিয়ে পায়ের ধুলো মাথায় নেয়। বলি, বুড়ি, আগে তো তুই এইসব করতিস না। তখন জানতুম না বাবা, এখন তোমার পায়ের ধুলো মাথায় নিয়ে দিন আরম্ভ করি। বেশ বুঝতে পারি সে আমাকে সমস্ত দিন সমস্ত কাজে রক্ষে করে চলে। বলিতে বলিতে তাহার চক্ষু পুনরায় অশ্রু সজল হইয়া উঠিল। মাসি মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া বলিলেন, এসব নতুন ঢাঁচা শিখে এসেছে ও মুখুজ্জেদের বাড়িতে। জানেন তো তারা কিরকম গোঁড়া, কিন্তু একে রিলিজন বলে না, বলে কুসংস্কার। ও পুজো টুজো করে নাকি? সাহেব বলিলেন, জানি নে করে কিনা, হয়তো করে না। কুসংস্কার বলে আমারও মনে হয়েছে, নিষেধ করতেও গেছি, কিন্তু বুড়ি আগেকার মতো আর তো তর্ক করে না, শুধু চুপ করে চেয়ে থাকে। আমারও মুখ যায় বন্ধ হয়ে, কিছুই বলতে পারিনি। মাসি বলিলেন, এ আপনার দুর্বলতা, কিন্তু নিশ্চিত জানবেন একে রিলিজন বলে না, সুপারস্টিশন। একে প্রশ্রয় দেওয়া অন্যায়, অপরাধ। সাহেব দ্বিধাভরে আস্তে আস্তে বলিলেন,
তাই হবে বোধহয়। রিলিজন কথাটা মুখেই বলি, কখনো নিজেও চর্চা করি নে, এর নেচার কি তাও জানিনি। শুধু মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, মেয়েটাকে এমন আগা গোড়া বদলে দিলে কিসে? সে হাসি নেই, আনন্দের চঞ্চলতা নেই, বর্ষা দিনের ফুটন্ত ফুলের মতো পাপড়িগুলি যেন জলে ভিজে। কখনো ডেকে বলি, বুড়ি আমাকে লুকোস নে মা, তোর ভেতরে ভেতরে কোনো অসুখ করেনি তো? অমনি হেসে মাথা দুলিয়ে বলে, না বাবা, আমি ভালো আছি, আমার কোনো অসুখ নেই। হাসি মুখে ঘরের কাজে চলে যায়। আমার কিন্তু বুকের পাঁজর ভেঙে পড়তে চায় মিসেস ঘোষাল। ওই একটি মেয়ে, মা নেই, নিজের হাতে মানুষ করে এত বড়টি করেছি, সর্বস্ব দিয়েও যদি আমার সেই বন্দনাকে আবার তেমনি ফিরে পাই। মাসি জোর দিয়ে বলিলেন, পাবেন, এ শুধু একটা সাময়িক অবসাদ, ধর্মের ঝোঁক হলেও হতে পারে, কিন্তু অত্যন্ত অসার। সে কেবল ওদের সংসর্গে আসার ক্ষণিক বিকার, বিবাহ দিন সমস্ত দুদিনই সেরে যাবে। চিরদিনের শিক্ষাই মানুষের থাকে মিস্টার রে, দুদিনের বাতিক দুদিনেই ফুরোয়। সাহেব আশ্বস্ত হইলেন, তথাপি সন্দেহ ঘুচিল না। বলিলেন, ও কোথায় কার কাছে কি প্রেরণা পেলে জানিনি, কিন্তু শুনেছি সে যদি আসে, সত্যিকার মানুষ থেকে কিছুতে সে ঘোচে না। মানুষের চিরদিনের অভ্যেস দেয় এক মুহূর্তে বদলে। সাহেব আশ্বস্ত হইলেন, তথাপি সন্দেহ ঘুচিল না। বলিলেন, ও কোথায় কার কাছে কি প্রেরণা পেলে জানিনি, কিন্তু শুনেছি সে যদি আসে, সত্যিকার মানুষ থেকে কিছুতে সে ঘোচে না। মানুষের চিরদিনের অভ্যেস দেয় এক মুহূর্তে বদলে, নেশায় গিয়ে মেশে রক্তের ধারায়, সমস্ত জীবনের তার আর ঘুর কাটে না। সেই আমার ভয় মিসেস ঘোষাল। প্রত্যুত্তরে মাসি একটু অবজ্ঞার হাসি হাসিলেন, বলিলেন, বাজে, সব বাজে। আমি অনেক দেখেছি মিস্টার রে, দুদিন পরে আর কিছুই থাকে না, আবার যে কে তাই হয়, কিন্তু বাড়তে দেওয়াও চলবে না। আজই অশোককে একটা তার করে দিন, সে এসে পড়ুক, যা ভালো হয় করুক। আমি জানি অশোক ভালো ছেলে, চরিত্রবান, সৎ, তা নইলে ওকে সঙ্গে নিয়ে বন্দনা কিছুতেই আসতে রাজি হতো না। মাসি এই কথাটাকেই আরেকবার ফাঁপাইয়ে ফুলাইয়ে বলিতে গেলেন, কিন্তু বাধা পড়িল। বন্দনা ঘরে ঢুকিয়ে বলিল, বাবা, আজ হাজি সাহেবের মেয়েরা আমাকে চায়ের নেমন্তন্ন করেছে, দুপুরবেলা যাব, বিকালে অফিসের ফেরত আমাকে বাড়ি নিয়ে এসো। মাসি প্রশ্ন করিলেন, তাদের বাড়িতে তুমি তো কিছু খাবে না বন্দনা? না মাসিমা, আমার ইচ্ছে করে না। বাবা, তুমি ভুলে যাবে না তো? না মা, তোমাকে আনতে ভুলে যাব এমন কখনো হয়? এই বলিয়ে সাহেব একটু হাসিলেন। বলিলেন, অশোক আসছেন, তাকে আজ একটা তার করে দেব। বেশ তো বাবা, দাও না। মাসি বলিলেন, আমি জোর করে তাকে আনছি, দেখো এলে যেন না অসম্মান হয় তার। তোমার ভয় নেই মাসিমা, আমরা কারো অসম্মান করি নে, অশোকবাবু নিজেই জানেন। মেয়ের কথা শুনিয়ে সাহেব প্রসন্ন মুখে বলিলেন, অফিসের পথে আজই তাকে একটা টেলিগ্রাম করে দেব বুড়ি। আজ শুক্রবার, সোমবারেই সে এসে পৌঁছতে পারবে, যদি না কোনো ব্যাঘাত ঘটে। দারোয়ান ডাক লইয়া হাজির হইল, অসংখ্য সংবাদপত্র, নানা স্থানের চিঠিপত্র কম নয়। কিছুদিন হইতে ডাকের প্রতি বন্দনের ঔৎসুক্য ছিল না,
সে জানিত প্রতিদিন আশা করিয়া অপেক্ষা করা বৃথা, তাহাকে মনে করিয়া চিঠি লিখিবার কেহ নাই, চলিয়া যাইতেছিল। সাহেব ডাকিয়া বলিলেন, এই যে তোমার নামে দুখানা, আপনারও একখানা রয়েছে মিসেস ঘোষাল। নিজের চেয়েও পরের চিঠিতে মাসির কৌতূহল বেশি, মুখ বাড়াইয়া দেখিয়া বলিলেন, একখানা তো দেখছি অশোকের হাতের লেখা, ওটা কার? এই অকারণ প্রশ্নের উত্তর বন্দনা দিল না, চিঠি দুটো হাতে লইয়া নিজের ঘরে চলিয়া গেল। সাহেব মুচকি হাসিয়া বলিলেন, অশোকের সঙ্গে দেখছি চিঠিপত্র চলে, তার করে দিন, সে আসুক। ছেলেটি সত্যিই ভালো, তাকে বিশ্বাস না করলে বন্দনা কখন চিঠি লিখত না। প্রত্যুত্তরে মাসিও সগর্বে একটু হাসিলেন, অর্থাৎ জানি আমি অনেক কিছুই। বিকালে অফিসের পথে হাজী সাহেবের বাড়ি ঘুরিয়া রে সাহেব একাকী ফিরিয়া আসিলেন। বন্দনা সেখানে যায় নাই, মাসি সুমুখেই ছিলেন। মুখ ভার করিয়া বলিলেন, বন্দনা চিঠি নিয়ে সেই যে নিজের ঘরে ঢুকেছে, আর বার হয়নি। সাহেব উদ্বিগ্ন মুখে প্রশ্ন করিলেন, খায়নি? না। সকালে সেই যে দুটো ফল খেয়েছিল, আর কিচ্ছু না? সাহেব দ্রুতপদে কন্যার ঘরের দরজায় গিয়ে ঘা দিলেন। বুড়ি, বুড়ি! বন্দনা কবাট খুলিয়ে দিল। তাহার মুখের প্রতি চাহিয়া পিতা স্তব্ধ হইয়া রহিলেন। কি হয়েছে রে? বন্দনা কহিল, বাবা, আজ রাত্রের গাড়িতে আমি বলরামপুরে যাব। বলরামপুরে? কেন? দ্বিজদাস বাবু একখানা চিঠি লিখেছেন, পড়বে বাবা? তুমি পড়ো মা, আমি শুনি। বলি সাহেব চৌকি টানিয়া লইয়া বসিলেন। বন্দনা তাহাকে ঘেঁষিয়া দাঁড়াইয়া যে চিঠিখানা পড়িয়া শুনাইল, তাহা এই, সুচরিতাশু, আপনার যাবার দিনটি মনে পড়ে। উঠানে গাড়ি দাঁড়িয়ে বললেন, মাঝে মাঝে খবর দিতে। বললুম, কুড়ে মানুষ আমি, চিঠিপত্র লেখা সহজে আসেও না, ভালো লিখতেও জানি নে, এ ভার বরঞ্চ আর কাউকে দিয়ে যান। শুনে অবাক হয়ে চেয়ে রইলেন। তারপরে গাড়িতে গিয়ে উঠে বসলেন, দ্বিতীয় অনুরোধ করলেন না। হয়তো ভাবলেন অসৌজন্য, যাকে এমন সময়েও একটা ভালো কথা মুখে আনতে দেয় না, তাকে আর বলবার কি আছে? আমি এমনি বটে, তবু আশা ছিল লিখতেই যদি হয় যেন এমন কিছু লিখতে পারি যা খবরের চেয়ে বড়। লেখা যেন অনায়াসে আমার সকল অপরাধের মার্জনা চেয়ে নিতে পারে। মনে ভাবতুম, মানুষের জন্য কি শুধু অভাবিত দুঃখই আছে, অভাবিত সুখ কি জগতে নেই? দাদার ইষ্ট দেবতা শুধু চোখ বুজেই থাকবেন, যে কখনো দেখবেন না। অঘটন যা ঘটল সেই হবে চিরস্থায়ী, তাকে টলাবার শক্তি কোথাও নেই। দেখা গেল নেই, সে শক্তি কোথাও নেই। না টললেন ভগবান, না টলল তার ভক্ত। নিবাত নিষ্কম্প দীপশিখা আজও তেমনি ঊর্ধ্বমুখে জ্বলছে, জ্যোতির কণা মাত্র অপচয় ঘটেনি। এ প্রসঙ্গ কেন তাই বলি। 3 দিন হলো দাদা বাড়ি ফিরে এসেছেন। সকালে যখন গাড়ি থেকে নামলেন, তার পিছনে নামলো বাসু, খালি পা, গলায় উত্তরীয়। গাড়ি ফিরে চলে গেল, আর কেউ নামলো না। সকালের রোদে
ছাদে দাঁড়িয়েছিল। চোখের সম্মুখে সমস্ত পৃথিবী হয়ে এলো অন্ধকার, ঠিক অমাবস্যা রাত্রির মতো। বোধ করি মিনিট 2 হবে, তারপরে আবার সব দেখতে পেল, আবার সব স্পষ্ট হয়ে এলো। এমন যে হয় এর আগে আমি জানতাম না। নিচে নেমে এলো। দাদা বললেন, তোর বৌদি কাল সকালে মারা গেছেন দ্বিজু। হাতে টাকা কড়ি বিশেষ নেই, সামান্যভাবে তার শ্রাদ্ধের আয়োজন করে দে। মা কোথায়? ঢাকায়, তার মেয়ের বাড়িতে। ঢাকায়? একটু চুপ করে থেকে বললেন, কি জানি, আসতে হয়তো পারবেন না। কিন্তু মাতৃদায় জানিয়ে বাসু তাকে চিঠি দেয় যেন। বলল, দেবে বই কি। বাসু ছুটে এসে আমার গলা জড়িয়ে বুকে মুখ লুকালো, তারপরে কেঁদে উঠল। সে কান্নারও যেমন ভাষা নেই, চিঠিতে সে প্রকাশ করারও তেমনি ভাষা নেই। শিকারের জন্তু মরার আগে তার শেষ নালিশ রেখে যায় যে ভাষায়, অনেকটা তেমনি। তাকে কোলে নিয়ে ছুটে পালিয়ে এলুম নিজের ঘরে। সে তেমনি করেই কাঁদতে লাগলো বুকে মুখ রেখে। মনে মনে বলল, ওরে বাসু, লোকসানের দিক দিয়ে তুই যে বেশি হারালি তা নয়, আরেকজনের ক্ষতির মাত্রা তোকেও ছাপিয়ে গেল। তবু তোকে বোঝাবার লোক পাবি, কিন্তু সে পাবে না। শুধু একটা আশা, বন্দনা যদি বোঝেন। এমন কতক্ষণ গেল। শেষে চোখ মুছিয়ে দিয়ে বলল, ভয় নেই রে। মা না থাক, বাপ না থাক, কিন্তু রইলুম আমি। আমি তো রইলুম। ঋণ তাদের শোধ দিতে পারবো না, কিন্তু অস্বীকার করব না কখনো। আজ সবচেয়ে ব্যথা, সবচেয়ে ক্ষতির দিনে এই রইল তোর কাকার শপথ। কিন্তু এ নিয়ে আর কথা বাড়াবো না, কথার আছেই বা কি। ছেলেবেলায় বাবা বলতেন গোয়ার, মা বলতেন চুয়ার। কতবার রাগ করেছেন দাদা, অনাদরে অবহেলায় কতদিন এ বাড়ি হয়ে উঠেছে বিষ। তখন বৌদিদি এসেছেন কাছে, বলেছেন, ঠাকুরপো কি চাই বলো তো ভাই। রাগ করে জবাব দিয়েছি, কিছুই চাইনি বৌদি, আমি চলে যাব এখান থেকে। বৌদি বলতেন, কবে গো? আজই। শুধু হেসে বলেছেন, হুকুম নেই যাবার। যাও তো দেখি আমার অবাধ্য হয়ে। আর যাওয়া হয়নি। কিন্তু সেই যাবার দিন যখন সত্যি এলো, তখন তিনিই গেলেন চলে। ভাবি, কেবল আমার জন্যই হুকুম, তাকে হুকুম করবার কি কেউ ছিল না জগতে। দাদাকে জিজ্ঞাসা করল, কি করে ঘটল। বললেন, কলকাতাতেই শরীর খারাপ হলো। বোধহয় মনে মনে খুবই ভাবত। নিয়ে গেলাম পশ্চিমে, কিন্তু সুবিধে কোথাও হলো না। শেষে হরিদ্বারে পড়লেন জ্বরে। নিয়ে চলে এলাম কাশিতে, সেখানেই মারা গেলেন। ব্যাস। জিজ্ঞাসা করলো, চিকিৎসা হয়েছিল দাদা? বললেন, যথাসম্ভব হয়েছিল। কিন্তু এই যথাসম্ভব যে কতটুকু, সে দাদা নিজে ছাড়ার কেউ জানে না। ইচ্ছে হলো বলে, আমাকে এত বড় শাস্তি দিলেন কেন? কি করেছিলুম আমি দাদা? কিন্তু তার মুখের পানে চেয়ে এই প্রশ্ন আর আমার মুখে এলো না। জিজ্ঞাসা করলুম, তিনি কাউকে কিছু বলে যাননি দাদা? বলিলেন, হ্যাঁ, মৃত্যুর ঘণ্টা 10 পূর্ব পর্যন্ত চেতনা ছিল। জিজ্ঞাসা করলুম, সতী মাকে কিছু বলবে? বললে, না। আমাকে? না।
দ্বিজুকে? হ্যাঁ, তাকে আমার আশীর্বাদ দিও। বলো, সব রইল। ছুটে পালিয়ে এলুম বৌদিদির শূন্য ঘরে। ছবি তোলাতে তার ভারী লজ্জা ছিল। শুধু ছিল একখানে, লুকোনো তার আলমারির আড়ালে আমারই তোলা ছবি। সম্মুখে দাঁড়িয়ে বলল, ধন্য হয়ে গেছি বৌদি, বুঝেছি তোমার হুকুম, এত শীঘ্র চলে যাবে ভাবিনি, কিন্তু কোথাও যদি থাকো দেখতে পাবে, তোমার আদেশ অবহেলা করিনি। শুধু এই শক্তি দিও, তোমার শোকে কারো কাছে আমার চোখের জল যেন না পড়ে। কিন্তু আজ এই পর্যন্তই থাক তার কথা। এবার আমি যাবার সময় অনুরোধ করেছিলেন বিবাহ করতে, কারণ এত ভার একলা বইতে পারবো না, সঙ্গীর দরকার। সেই সঙ্গী হবে মৈত্রী, এই ছিল আপনার মনে। আপত্তি করিনি। ভেবেছিল সংসারে 15 আনা আনন্দই যদি ঘুচল, 1 আনার জন্য আর টানাটানি করব না। কিন্তু সে আর হয় না। বৌদিদির মৃত্যু এনে দিলে অলঙ্ঘ বাধা। বাধা কিসের? মৈত্রী ভার নিতে পারে, পারে না সে বোঝা বইতে, এটা জানতে পেরেছি। কিন্তু আমার এবার সেই বোঝাই হলো ভারী। তবু বলবো, বিপদের দিনে সে আমাদের অনেক করেছে, তার কাছে আমি কৃতজ্ঞ। সময় যদি আসে তার ঋণ ভুলব না। কাল অনেক রাত্রে ঘুম ভেঙে বাসু উঠল কেঁদে। তাকে ঘুম পাড়িয়ে গেলুম দাদার ঘরে। দেখি তখনও জেগে বসে বই পড়ছেন। কি বই দাদা? দাদা বই মুড়ে রেখে হেসে বললেন, কি করতে এসেছিস বল। তার পানে চেয়ে যা বলতে এসেছিল বলা হলো না। ভাবলুম ঘুমের ঘরে বাসু কেঁদেছে, তাতে বিপ্রদাসের কি? অন্য কথা মনে এলো, বললুম, শ্রাদ্ধের পরে আপনি কোথায় থাকবেন দাদা? কলকাতায়। বললেন, না রে, যাব তীর্থ ভ্রমণে। ফিরবেন কবে? দাদা আবার একটু হেসে বললেন, ফিরবো না। স্তব্ধ হয়ে তার মুখের পানে চেয়ে দাঁড়িয়ে রইল। সন্দেহ রইল না যে এ সংকল্প টলবে না। দাদা সংসার ত্যাগ করলেন, কিন্তু অনুনয় বিনয় কাঁদা কাটা কার কাছে? এই নিষ্ঠুর সন্ন্যাসীর কাছে? তার যে অপমান আছে। জিজ্ঞাসা করল, কিন্তু বাসু? দাদা বললেন, হিমালয়ের কাছে একটা আশ্রমের খোঁজ পেয়েছি। তারা ছোট ছেলেদের ভার নেয়, শিক্ষা দেয় তারাই। তাদের হাতে তুলে দেবেন ওকে, আর আমি করলুম মানুষ। তারপর 2 হাতে কান চেপে পালিয়ে এলুম ঘর থেকে। তিনি কি জবাব দিলেন শুনিনি। বাসুর পাশে বসে সমস্ত রাত জেগে ভেবেছি, কোথায় যে কুল কিছুতে খুঁজে পাইনি। মনে পড়ল আপনাকে। বলে গিয়েছিলেন, বন্ধুর যখন হবে সত্যিকার প্রয়োজন, তখন ভগবান আপনি পৌঁছে দেবেন তাকে দোরগোড়ায়। বলেছিলেন একথা বিশ্বাস করতে। কে বন্ধু, কবে সে আসবে জানি নে, তবু বিশ্বাস করে আছি আমার এই একান্ত প্রয়োজনে একদিন সে আসবে। ইতি দ্বিজু দাস। পড়া শেষ হইলে দেখা গেল সাহেবের চোখ দিয়ে জল পড়িতেছে। রুমাল বাহির করিয়া মুছিয়া বলিলেন, আজই যাও মা, আমি বাধা দেব না। দারোয়ান আর তোমার বুড়ো হিমু সঙ্গে যাক। বন্দনা হেঁট হইয়া তাহার পায়ের ধুলা লইল। বলিল, যাবার উদ্যোগ করি গে বাবা, আমি উঠি।
ম্যানেজার বিরাজ দত্ত মোটর লইয়া স্টেশনে উপস্থিত ছিলেন। বন্দনাকে সসম্মানে ট্রেন হইতে নামাইয়া গাড়িতে আনিয়া বসাইলেন। বন্দনা জিজ্ঞাসা করিল, মা আজও বাড়ি এসে পৌঁছননি দত্তমশাই? না দিদি। মৈত্রী? দত্ত বলিলেন, না, তাকে তো কেউ আনতে যায়নি। বন্দনা জিজ্ঞাসা করিল, বাসু ভালো আছে? আছে। মুখুজ্জি মশাই, দ্বিজুবাবু? বড়বাবু ভালো আছেন, কিন্তু ছোটবাবুকে দেখলে তেমন ভালো বোধ হয় না। বন্দনা জিজ্ঞাসা করিল, জ্বর টর হয়নি তো? দত্ত বলিলেন, ঠিক জানিনি দিদি, কিন্তু সমস্ত কাজকর্ম করেই তো বেড়াচ্ছেন। বন্দনা কিছুক্ষণ মৌন থাকিয়ে বলিল, দত্তমশাই, আমার মনে হয় মা হয়তো এর দুঃখের মধ্যে আর আসবেন না, কিন্তু দুঃখ যতই হোক শ্রাদ্ধের আয়োজন তো করতে হবে। কিছু হচ্ছে কি? হচ্ছে বই কি দিদি, কর্তাবাবুর শ্রাদ্ধে যেমন হয়েছিল প্রায় তেমনি ব্যবস্থাই হচ্ছে। কথাটা ভালো বুঝিতে না পারিয়ে বন্দনা সবিস্ময়ে প্রশ্ন করিল, কার মতো বলছেন? মুখুজ্জি মশাইয়ের পিতৃশ্রাদ্ধের মতো তেমনি বড় আয়োজন? দত্ত বলিলেন, হ্যাঁ, প্রায় তেমনি, গেলেই দেখতে পাবেন। বড়বাবু ডেকে বললেন, দ্বিজু, পাগলামি করিস নে, সব জিনিসেরই একটা মাত্রা আছে। ছোটবাবু বললেন, মাত্রা আছে জানি, কিন্তু মাত্রা বোধ তো সকলের এক নয় দাদা। বড়বাবু হেসে বললেন, কিন্তু তুই যে সকলের সকল মাত্রায় ডিঙিয়ে যাচ্ছিস দ্বিজু। ছোটবাবু বললেন, তাহলে আপনাদের কাছে মিনতি, একটি বারের জন্য আমাকে ক্ষমা করুন। আমি মাত্রা লঙ্ঘন করতে পারবো, কিন্তু বৌদিদির মর্যাদা লঙ্ঘন করতে পারবো না। এখন আপনি যদি কিছু করতে পারেন, খরচ 20-25 হাজারের কমে যাবে না। বন্দনা জিজ্ঞাসা করিল, খরচ কি সব ছোটবাবুর? এ কি তার পক্ষে খুব বেশি মনে হয় দত্তমশাই? বিরাজ দত্ত বলিলেন, খুব বেশি না হলেও সম্প্রতি গেল যে অনেক দিদি, এখন সামলে চলার প্রয়োজন। এর উপর নতুন বিপদ আসতেই বা কতক্ষণ? আবার নতুন বিপদ কিসের? দত্ত ক্ষণকাল মৌন থাকিয়ে বলিলেন, আপনি কি শোনেননি জামাইবাবুর সঙ্গে মামলা বেঁধেছে? এসব বস্তুর পরিণাম তো জানেন, ফলাফল বলতে কেউ পারে না। তবে নিষেধ করেননি কেন? নিষেধ? এ তো বড়বাবু নয় দিদি যে নিষেধ মানবেন। একে নিষেধ করতে শুধু একজনই ছিলেন, তিনি এখন স্বর্গে। এই বলিয়া বিরাজ দত্ত নিঃশ্বাস ফেলিলেন। বন্দনা আর কোনো প্রশ্ন করিল না। বাড়ির কাছে আসিয়া দেখিল, সুমুখের মাঠের একদিকে কাঠ কাটিয়া স্তূপাকার করা হইয়াছে। যে সকল চালাঘর দয়াময়ীর ব্রতোপলক্ষে সেদিন তৈরি হইয়াছিল সেগুলি মেরামত হইতেছে। বাহির প্রাঙ্গণে বিরাট মণ্ডপ নির্মিত হইতেছে, তথায় বহু লোকে বহুবিধ কাজে নিযুক্ত। বিরাজ দত্ত অত্যুক্তি করে নাই, বন্দনা তাহা বুঝিল। গাড়ি হইতে নামিয়া সে সোজা উপরে গিয়ে উঠিল। প্রথমেই গেল দ্বিজদাসের ঘরে। একটা মোটা বালিশে হেলান দিয়া সে বিছানায় শুইয়াছিল। পর্দা সরানোর শব্দে চোখ মেলিয়া উঠিয়া বসিল, বলিল, বন্ধু আপনি এলো আমার ঘরের দোরগোড়ায়? বন্ধুটা বলিল, হ্যাঁ এলোই তো, কিন্তু এমন সময় শুয়ে কেন? দ্বিজদাস বলিল, চোখ বুজে তোমাকেই ধ্যান করছিল, আর মনে মনে বলছিল
বন্দনা, দুঃখের সীমা নেই আমার, দেহে নেই বল, মনে নেই ভরসা, বোধ করি ঠেলতে আর পারবো না, নৌকো মাঝখানেই ডুববে, ওপারে পৌঁছানো আর ঘুটবে না। বন্দনা বলিল, ঘটতেই হবে, তোমাকে ছুটি দিয়ে এইবার নৌকো বাইবার ভার নেব আমি। তাই নাও, রাগ করে আর চলে যেও না। বন্দনা কাছে আসিয়া গড় হইয়া প্রণাম করিল, তাহার পায়ের ধুলা মাথায় লইয়া উঠিয়া দাঁড়াইতেই দুজনের চোখ দিয়েই জল পড়িতে লাগিল। এমন ভাবে প্রণাম করা তাহার এই প্রথম। বলিল, তোমার চোখেও জল আসে এ আমি জানতুম না। দ্বিজদাস বলিল, আমিও না, বোধ করি তার আসার পথটা এতকাল বন্ধ ছিল। প্রথম খুলল যেদিন মৈত্রীকে ডেকে এনে এ সংসারের ভার দিতে বলে তুমি চলে গেলে। আড়ালে চোখ মুছে ফেলে মনে মনে বলল, আঘাত যে স্বচ্ছন্দে করতে পারে তার কাছে কখনো ভিক্ষে চাইব না। কিন্তু সে পণ আমার রইল না। বৌদিদি গেলেন স্বর্গে, শশধরের সঙ্গে মামলা বাঁধতে মা চলে গেলেন মেয়ের বাড়িতে। দাদা জানালেন সংসার ত্যাগের সংকল্প। এক মিনিটের ভূমিকম্পে যেন সমস্ত হয়ে গেল ধূলিসাৎ। এও সয়েছিল, কিন্তু শুনলুম যখন বাড়ি ছেড়ে বাসু যাবে কোন এক অজানা আশ্রমে, সে আর সইল না। একবার ভাবলুম যা কিছু আছে কল্যাণীর ছেলেদের দিয়ে আমিও যাব আরেক দিকে। তখন হঠাৎ মনে পড়ল তোমার যাবার আগের শেষ কথাটা বলেছিলে বিশ্বাস করতে। বলেছিলে আমার একান্ত প্রয়োজনে বন্ধু আপনি আসবে আমার দোরগোড়ায়। ভাবলুম এই তো আমার শেষ প্রয়োজন, আর প্রয়োজন হবে কবে, তাই লিখলুম তোমাকে চিঠি। সন্দেহ আসতে চাই মনে, জোর করে তাদের তাড়িয়ে দিয়ে বলি আসবেই বন্ধু, নইলে মিথ্যে হবে তার কথা, নইলে মিথ্যে হয়ে যাবে বৌদিদির শেষের আশীর্বাদ। যে বোঝা তিনি ফেলে গেলেন সে বোঝা বইব আমি কোন জোরে। বলিতে বলিতে দু ফোঁটা অশ্রু আবার গড়াইয়া পড়িল। বন্দনা কহিল, সবাই বলে তুমি বড় অবাধ্য, একা বৌদিদি ছাড়া আর কারো কথা কখনো শোনোনি। দ্বিজদাস বলিল, এই তোমার ভয়, কিন্তু কেন যে শুনিনি, বৌদি বেঁচে থাকলে এর জবাব দিতেন। এই বলিয়ে সে নিজের চোখ মুছিয়া ফেলিল। বন্দনা চুপ করিয়া কয়েক মুহূর্ত তাহার প্রতি চাহিয়া বলিল, জবাব পেয়েছি তোমার, আর আমার শঙ্কা নেই। এই বলিয়া সে দ্বিজদাসের হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়ে লইয়া আবার কিছুক্ষণ স্থির থাকিয়া বলিল, কেবল তোমার চারপাশেই যে ভূমিকম্প হয়েছে তাই নয়, আমার মধ্যেও এমনি প্রবল ভূমিকম্প হয়ে গেছে। যা ভূমিসাৎ হবার তা ধুলোই লুটিয়েছে, যা ভাঙবার নয় টলবার নয় সেই অটলকেই আজ ফিরে পেল। এবার যাই দাদার কাছে। যাবার দিনে আমাকে তিনি আশীর্বাদ করে বলেছিলেন, বন্দনা যে তোমার আপন, আশীর্বাদ করি ভগবান যেন তাকেই একদিন তোমার হাতে এনে দেয়। সাধুর বাক্য আমি অবিশ্বাস করিনি, নিশ্চয়ই জেনেছিল এ কথা তার সত্য হবেই, শুধু ভাবিনি সেই আশীর্বাদ এমন দুঃখের ভেতর দিয়ে সেই আপনজনকে এনে দেবে। যাই গিয়ে তাকে প্রণাম করি গে। দ্বিজু, বন্দনা এসেছে না? এই বলিয়া অন্নদা আসিয়া প্রবেশ করিল। এসেছি অনুদি বলিয়া বন্দনা ফিরিয়া চাহিল। অন্নদার গভীর শোকাচ্ছন্ন মুখের প্রতি চাহিয়া
বন্দনা চমকে উঠিল। কাছে গিয়ে তাহার বুকের উপর মাথা রাখিয়া অস্ফুটে কহিল, তোমার ও মূর্তি আমি ভাবতেও পারিনি অনুদি। তারপরেই হু হু করিয়া কাঁদিয়া উঠিল। অন্নদার চোখ দিয়া জল পড়িতেছিল। ধীরে ধীরে বহুক্ষণ পর্যন্ত তাহার পিঠের উপর হাত বুলাইয়া মৃদুস্বরে বলিতে লাগিল, হঠাৎ আর চলে যেও না দিদি, দিন কতক থাকো, আর তোমাকে কি বলবো আমি। বন্দনা কথা কহিল না, বুকের উপর তেমনি মুখ লুকাইয়া মাথা নাড়িয়ে শুধু সায় দিল। এমনি ভাবে আবার বহুক্ষণ গেল। তারপরে মুখ তুলিয়া আঁচলে চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল, বাসু কোথায় অনুদি? চাকররা তাকে পুকুরে স্নান করাতে নিয়ে গেছে। তাকে রেঁধে দেয় কে? অন্নদা কহিল, দ্বিজু। ওরা দুজনে একসঙ্গে খায়, একসঙ্গে শোয়। বলিতে বলিতে আবার তাহার চোখে জল আসিয়া পড়িল। মুছিয়া কহিল, মা তো শুধু বাসুর মরেনি, ওরও মরেছে। আবার চোখ মুছিয়ে বলিল, সবাই বলে অকালে অসময়ে বাড়ির বউ মরেছে। ছেলে মানুষের শ্রাদ্ধে এত ঘটা কেন? ওকে সবাই করে মানা। বাহুল্য দেখে তাদের গা যায় জ্বলে। ভাবে এই যে বাড়াবাড়ি, জানে না তো সে ছিল ওর আরেক জন্মের মা। কোনো ছলে সে মর্যাদায় ঘা লাগলে ও সইবে কি করে? দ্বিজদাস বন্দনাকে ইঙ্গিতে দেখাইয়া কহিল, আর ভয় নেই অনুদি, বন্দনা এসেছেন। এবার সমস্ত বোঝা ওর মাথায় ফেলে দিয়ে আমি আড়াল হয়ে যাব। অন্নদা বলিল, পরের মেয়ে এত বোঝা বইবে কেন ভাই? পরের মেয়েরাই তো বোঝা বয় অনুদি। ওকে ডেকে এনে বলেছি, এত দুঃখের ভার বইতে আমি পারবো না। এর উপর বাসু যদি যায় তো রইল তোমাদের বলরামপুরের মুখুজ্জি বাড়ি, রইল তাদের সাত পুরুষের অভিমান। শশধরের ছেলে মেয়েদের ডেকে এনে সংসারে আমি ইস্তফা দেব। দাদাই শুধু পারে তাই নয়, দ্বিজুও পারে। সন্ন্যাস নিতে পারবো না বটে, ও আমি বুঝি নে, কিন্তু টাকা কড়ির বোঝা অনায়াসে ফেলে দিয়ে যাব। অন্নদা বন্দনার হাত দুটি ধরিয়ে কহিল, পারবে না দিদি বাসুকে বাড়িতে রাখতে? পারবো অনুদি। আর এই যে বাঁধলো সর্বনেশে মামলা জামাইবাবুর সঙ্গে, পারবে না থামাতে? হ্যাঁ, এও পারবো অনুদি। ক্ষণকাল স্তব্ধ থাকিয়ে বলিল, উনি কোনোদিন আমার অবাধ্য হবেন না। এই শর্তেই এবারের ছোট বউ হতে রাজি হয়েছে অনুদি। কথাটা অন্নদা ভালো বুঝিতে না পারিয়া চুপ করিয়া চাহিয়ে রহিল। বন্দনা বলিল, যা গেছে সে তো গেছেই, এর উপর কি মাকেও হারাতে হবে? মোকদ্দমা না থামালে তাকে ফিরিয়ে আনবো আমি কি করে? দ্বিজদাস বালিশের তলা হইতে চাবির গোছাটা বাহির করিয়া বন্দনার পায়ের কাছে ফেলিয়ে দিয়ে কহিল, এই নাও। অবাধ্য হব না, সেই শর্তই তোমার কাছে আজ করলুম। বন্দনা চাবির গুচ্ছ তুলিয়া লইয়া আঁচলে বাঁধিল। এইবার অন্নদা ইহার তাৎপর্য বুঝিল। বন্দনাকে বুকের উপর টানিয়া লইয়া স্থির হইয়া রহিল। তাহার দুই চোখ বাহিয়া শুধু বড় বড় অশ্রুর ফোঁটা ঝরিয়ে পড়িতে লাগিল। বন্দনা বিপ্রদাসের ঘরে ঢুকিয়া তাহাকে প্রণাম করিল। বলিল, বরদা এলুম। এই নতুন সম্বোধন বিপ্রদাসের কানে ঠেকিল, কিন্তু এলেই কিছু না বলিয়া জিজ্ঞাসা করিলেন, শুনেছিলুম তুমি আসছো, তোমার বাবার তার পাওয়া গিয়েছিল, পথে কষ্ট হয়নি তো? না। সঙ্গে কে এলো? আমাদের দারোয়ান আর আমার বুড়ো চাকর হেমু। বাবা ভালো আছেন? হ্যাঁ।
বিপ্রদাস একটুখানি চুপ করিয়ে থাকিয়ে বলিলেন, দ্বিজ কি পাগলামি করছে দেখলে? বন্দনা কহিল, আপনি শ্রাদ্ধের কথা বলছেন তো? কিন্তু পাগলামি হবে কেন? আয়োজন এত বড়ই তো চাই, এ নইলে তার মর্যাদা ক্ষুণ্ণ হতো তো। কিন্তু সামলাতে পারবে কেন বন্দনা? উনি না পারলেও আমি পারবো বর্দা। বিপ্রদাস হাসিয়ে কহিলেন, সে শক্তি তোমার আছে মানি, কিন্তু মেজাজ বিগড়ালেই মুশকিল। হঠাৎ রাগ করে চলে না গেলে বাঁচি। বন্দনা বলিল, সেদিন এসেছিলুম পরের মতো, মাথায় কোনো ভার ছিল না, কিন্তু আজ এসেছি এ বাড়ির ছোট বউ হয়ে। রাগিয়ে দিলে রাগ করতেও পারি, কিন্তু আর চলে যাব কেমন করে? এ পথ বন্ধ হয়ে গেল যে। এই বলিয়া সে চাবির গোছা দেখাইয়ে কহিল, এই দেখুন, এ বাড়ির সব আলমারি সিন্দুকের চাবি। আপনি তুলে নিয়ে আঁচলে বেঁধেছে। আনন্দ বিস্ময়ে বিপ্রদাস নিঃশব্দে চাহিয়ে রহিলেন। বন্দনা বলিতে লাগিল, আপনাকে আমার লজ্জা করে বলবার, গোপন করে বলবার কিছু নেই। ভগবানের কাছে যেমন মানুষের নেই লুকোবার, ঠিক তেমনি। মনে পড়ে কি আপনার আশীর্বাদ? যাবার দিনে আমাকে বলেছিলেন যে তোমার যথার্থ আপন তাকেই তুমি পাবে একদিন। সেদিন থেকে গেছে আমার চঞ্চলতা। শান্ত মনে কেবল এই কথাই ভেবেছি, যিনি জিতেন্দ্রিয়, যিনি আজন্ম শুদ্ধ সত্যবাদী সাধু, তার আশীর্বাদে আর আমার ভয় নেই। যিনি আমার স্বামী তাকে আমি পাবই। দুই চক্ষু তাহার অশ্রুপূর্ণ হইয়া উঠিল। বিপ্রদাস কাছে আসিয়া তাহার মাথায় হাত রাখিয়া নীরবে আশীর্বাদ করিলেন, এবং আজ এই প্রথম দিন বন্দনা তাহার পায়ের উপর বহুক্ষণ ধরিয়া মাথা পাতিয়া নমস্কার করিল। উঠিয়া দাঁড়াইতেই বিপ্রদাস কহিলেন, আজ যাকে তুমি পেলে বন্দনা, তার চেয়ে দুর্লভ ধন আর নেই। এ কথাটা আমার চিরদিন মনে রেখো। বন্দনা কহিল, রাখবো বর্দা, একদিনও ভুলব না। একটু থামিয়া কহিল, একদিন অসুখে আপনার সেবা করেছিলাম, মনে আছে? আপনি পুরস্কার দিতে চেয়েছিলেন, কিন্তু সেদিন নিইনি। মনে পড়ে সে কথা? পড়ে বন্দনা। আজ সেই পুরস্কার চাই। বাসুকে আমি নিলুম। বিপ্রদাস হাসি মুখে বলিলেন, নাও, তাকে শেখাবো আমাকে মা বলে ডাকতে। তাই করো। ওর মা এবং বাপ দুজনকেই আজ রেখে গেলাম তোমার মধ্যে, আর রেখে গেলাম এই মুখুজ্জে বাড়ির বৃহৎ মর্যাদাকে তোমার হাতে। বন্দনা ক্ষণকাল মাথা হেঁট করিয়া এই ভার যেন নীরবে গ্রহণ করিল, তারপরে কহিল, আরেকটি প্রার্থনা। নিজেকে চিনতে না পেরে একদিন আপনার কাছে অপরাধ করেছিলাম, ভুল ভেঙেছে, আজ তার মার্জনা চাই। মার্জনা অনেকদিন করেছি বন্দনা। আমি জানতাম তোমার অন্তর যাকে একান্ত মনে চেয়েছে একদিন তাকে তুমি চিনবেই, তাই আমার কাছে তোমার কোনো লজ্জা নেই। বন্দনার চোখে আবার জল আসিতেছিল। জোর করি নিবারণ করিয়া বলিল, আরো একটি ভিক্ষে। আমাদের সংসারে কি একদিনও থাকবেন না আর? অভিমানে সংকোচে কোনোদিন মন পূর্ণ করে আপনাকে যত্ন করতে পাইনি, কিন্তু সে বাধা তো ঘুচল। আর তো আমার লজ্জা নেই। কিছুদিন থাকুন না আমার কাছে, দুদিন পুজো করি। এই বলিয়া সে সজল চক্ষে চাহিয়া রহিল। তাহার আকুল কণ্ঠস্বর যেন অন্তর্ভেদ করিয়া বাহিরে আসিল। বিপ্রদাস হাসি মুখে চুপ করিয়া রহিলেন। বন্দনা বলিল, এই হাসি মুখের মৌনতাকেই আমি সবচেয়ে ভয় করি বর্দা।
কি কঠোর আপনার মন, একে না পারা যায় গলাতে, না পারা যায় টলাতে। দেবেন না উত্তর? বিপ্রদাস এবার হাসিয়ে ফেলিলেন। যেমন স্নিগ্ধ তেমনি সুন্দর, তেমনি নির্মল। তাহাকে এমন করে হাসিতে বন্দনা যেন এই প্রথম দেখিল। বলিল, উত্তর পেল, আর আপনাকে আমি পীড়াপিড়ি করব না, কিন্তু মনকে শান্ত করি কি করে বলে দিন। এই যে কেবলই কেঁদে উঠতে চায়। বিপ্রদাস বলিলেন, মন আপনি শান্ত হবে বন্দনা, যেদিন নিঃসংশয় বুঝবে তোমার দাদা দুঃখের মাঝে ঝাঁপ দিতে গৃহত্যাগ করেনি, কিন্তু তার আগে নয়। কিন্তু এ বুঝবো আমি কেমন করে? শুধু আমাকে বিশ্বাস করে। জানো তো দিদি, আমি মিছে কথা বলিনি। বন্দনা চুপ করিয়া রহিল। মিনিট দুই পরে গভীর নিঃশ্বাস ফেলিয়ে বলিল, তাই হবে। আজ থেকে প্রাণপণে বোঝাবো নিজেকে। বরদা সত্যি কথাই বলে গেছেন। সত্যবাদী তিনি, মিছে কথাই ভুলিয়ে চলে যাননি। যেখানে আছে মানুষের চরম শ্রেয়, সেই তীর্থেই তিনি যাত্রা করেছেন। বিপ্রদাস কহিলেন, হ্যাঁ, তোমার মনকে বুঝিয়ে বলো, যা সবচেয়ে সুন্দর, সবচেয়ে সত্য, সবচেয়ে মধুর। বরদা সেই পথের সন্ধানেই বার হয়েছেন। তাকে বাধা দিতে নেই, তাকে ভ্রান্ত বলতে নেই। তার তরে শোক করা অপরাধ। বন্দনার চোখে আবার জল আসিয়া পড়িল। তাড়াতাড়ি মুছিয়ে ফেলিয়া বলিল, তাই হবে। এ জীবনে আর যদি কখনো দেখা না পাই, তবু বলবো তিনি ভ্রান্ত নন, তার তরে শোক করা অপরাধ। পর্দার ফাঁক দিয়ে মুখ বাড়াইয়া বিরাজ দত্ত বলিলেন, দিদি, একটা জরুরি কথা আছে, একবার আসতে হবে যে। যাই বিরাজবাবু। বরদা, আসি এখন বলিয়া বন্দনা ঘর হইতে বাহির হইয়া গেল। সতীর শ্রাদ্ধের কাজ ঘটা করিয়া শেষ হইল। ভিক্ষুক কাঙালি সতী শ্রাদ্ধের জয়গান করিয়া গৃহে ফিরিল। সকলেই বলিল, মুখুজ্জে বাড়ির কাজ এমনি করেই হয়, এর ছোট বড় নেই। সকালে স্নান সারিয়া বন্দনা প্রণাম করিতে বিপ্রদাসের ঘরে ঢুকিয়া বিস্ময়ে থমকিয়া দাঁড়াইল। তাহার পাশে বসিয়া দয়াময়ী। এখনো কেহ জানে না ভোরের ট্রেনে বাড়ি ফিরিয়েছেন। মায়ের মূর্তি দেখিয়া বন্দনার বুকে আঘাত লাগিল। সোনার বর্ণ কালি হইয়াছে, মাথায় ছোট ছোট চুলগুলি রুক্ষ, ধুলি মাখা, চোখ বসিয়াছে, কপালে রেখা পড়িয়াছে। দুঃখ শোকের এমন ব্যথার ছবি বন্দনা কখনো দেখে নাই। তাহার মনে পড়িল সেদিনের সেই ঐশ্বর্যবতী সর্বময় কর্ত্রী বিপ্রদাসের মাকে। কটা দিনই বা, আর সমস্ত মহিমা যেন তাহার পথের ধুলায়। কাছে গিয়া প্রণাম করিয়া বলিল, কখন এলেন মা? আমি জানতে পারিনি তো। দয়াময়ী তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিলেন। বলিলেন, আমার আসার খবর কিসের জন্যে বন্দনা? তখন আসতো বিপ্রদাসের মা, তাই দেশের ছেলে বুড়ো সবাই টের পেত। বিপিন, কাজ তো চুকে গেছে বাবা, চল না মায়ে পড়ে আজই বেরিয়ে পড়ি। শুনিয়ে বিপ্রদাস হাসিয়া কহিল, তোমার ভয় নেই মা, মায়াপুরীর যাত্রায় বিঘ্ন ঘটবে না। কিন্তু আজই হয় না। বন্দনার বাবা আসছেন কাল। তোমার ছোট বউয়ের হাতে সংসার বুঝিয়ে না দিয়ে যাবে কেমন করে? দয়াময়ী অনেকক্ষণ মৌন থাকিয়ে বলিলেন, তাই হোক বিপিন, কিন্তু কটা দিন আর বাকি? কেবল 7টা দিন মা,
আবার আজকের দিনেই আমরা যাত্রা শুরু করব? বন্দনা কহিল, মা, বাড়ির ভেতর আপনার ঘরে চলুন। দয়াময়ী মাথা নাড়িয়ে অস্বীকার করিলেন, তোমার এই কথাটি রাখতে পারবো না মা। যে কটা দিন থাকবো এইখানেই থাকবো। আবার যাবার দিন এলে এই বাইরের ঘর থেকেই দুজনে বার হয়ে যাব। ভেতরে যা কিছু রইল সে তোমার রইল মা। বন্দনা পিড়াপিড়ি করিল না, শুধু আবার একবার তাহার পদধূলি লইয়া নতমুখে বাহির হইয়া গেল। বিপ্রদাসের পত্র পাইয়া রে সাহেব এক সপ্তাহের ছুটি লইয়া বলরামপুরে আসিয়া উপস্থিত হইলেন এবং মেয়েকে দ্বিজের হাতে অর্পণ করিয়া আবার কর্মস্থলে ফিরিয়া গেলেন। এ বিবাহে নহবত বাজিল না, বরযাত্রী কন্যাযাত্রীর বিবাদ বাঁধিল না, অস্ফুটে শাঁখ বাজিল চাপা সুরে, বাসর গৃহ রহিল স্তব্ধ মৌন। নিরালা কক্ষে দ্বিজদাসের বিষণ্ণ মুখের পানে চাহিয়া বন্দনা প্রশ্ন করিল, কি ভাবছ বলো তো? দ্বিজদাস বলিল, ভাবছি তোমার কথা। ভাবছি আমার চেয়ে তুমি অনেক বড়। কেন? নইলে পারতে না? সর্বনাশ বাঁচাতে কি দুঃখের পথ হেঁটেই না তুমি আমার কাছে এলে? বন্দনা জিজ্ঞাসা করিল, তুমি আসতে না? না। বন্দনা বলিল, মিছে কথা। কিন্তু আমি কি ভাবছিলুম জানো? তোমার গলায় মালা পরিয়ে দিতে দিতে ভাবছিলুম আমি এমন কি সুকৃতি করেছিলুম যাতে তোমার মতো স্বামী পেলুম। পেলুম বাসুকে, মাকে, বরদাকে, আর পেলুম এই বৃহৎ পরিবারের বিপুল ভার। কিন্তু যে সমাজের মেয়ে আমি, তার প্রাপ্য কতটুকু জানো? দ্বিজদাস কহিল, না। বন্দনা বলিতে গিয়া হঠাৎ থামিয়া গেল। কহিল, কিন্তু আজ নয়। নিজের পরম সৌভাগ্যের দিনে অন্যের দৈন্যকে কটাক্ষ করব না, অপরাধ হবে। হবে না, তুমি বলো। বন্দনা মাথা নাড়িয়া অস্বীকার করিল। কহিল, আজ তুমি ক্লান্ত, একটু ঘুমো, তোমার মাথায় আমি হাত বুলিয়ে দিই। মিনিট দুই পরে বলিল, আমার মেজদির কথা মনে পড়ে। সেদিন বরদার সঙ্গে তখনই চলে যেতে চাইলেন দেখে বললুম, তুমি তো ঝগড়া করনি মেজদি, তুমি কেন যাবে? মেজদি বললেন, যেখানে স্বামীর স্থান হয় না সেখানে স্ত্রীরও নয়, একটা দিনের জন্যও না। তোর স্বামী থাকলে একথা বুঝতিস। সেদিন হয়তো ঠিক একথা বুঝিনি, কিন্তু আজ বুঝতে পারছি। তুমি না থাকলে আমি একটা দিনও সেখানে থাকতে পারিনি। একটু থামিয়ে বলিল, এই তো মাত্র ঘন্টা কয়েক আগে পুরুষদের সঙ্গে গোটা কয়েক শব্দ উচ্চারণ করে গেল, কিন্তু মনে হচ্ছে যেন আমার দেহের প্রতি রক্তকণাটি পর্যন্ত বদলে গেছে। দ্বিজদাস চোখ মেলিয়া তাহার মুখের পানে চাহিল। তাহার হাতখানি নিজের বুকের উপর টানিয়ে লইয়া আবার চোখ বুঝিল, কোনো কথা কহিল না। রবিবার ঘুরিয়া আসিল। বিপ্রদাস ও দয়াময়ীর যাবার দিন আজ। তীর্থ ভ্রমণ দয়াময়ীর একদিন সমাপ্ত হইবে। সেদিন সংসারের আকর্ষণ হয়তো এই গৃহেই আবার তাহাকে টানিয়ে আনিবে। কিন্তু যাত্রা শেষ হইবে না আর বিপ্রদাসের, আর ফিরাইয়া আনিবে না তাহাকে এ গৃহে। একথা শুনিয়াছি অনেকে, কেহ বিশ্বাস করিয়াছি, কেহ করে নাই। প্রাঙ্গণে মোটর দাঁড়াইয়া, কাছে দূরে বাড়ির সকলেই উপস্থিত। মেয়েরা দ্বিতলের বারান্দায় দাঁড়াইয়া চোখ মুছিতেছে। বিপ্রদাস উঠিতে গিয়া জিজ্ঞাসা করিলেন, দ্বিজুকে দেখছি না কেন? কে একজন বলিল, তিনি বাড়ি নেই,
কি একটা কাজে বাইরে গেছেন। শুনিয়ে বিপ্রদাস হাসিয়ে বলিলেন, পালিয়েছে? সেটা শুধু মুখেই গোয়ার, নইলে ভিতর অগ্রগণ্য। বন্দনার হাত ধরিয়ে দাঁড়াইয়েছিল বাসু, বলিল, তুমি আবার কবে আসবে বাবা? একটু শিগগির করে এসো। বিপ্রদাস হাসিয়া তাহার মাথায় একবার হাত বুলাইয়া দিলেন, এ প্রশ্নের উত্তর দিলেন না। বন্দনা শাশুড়ির পায়ের ধুলা লইল। তিনি বলিলেন, বাসু রইল ছোট বৌমা, আর রইলেন মন্দিরে তোমার শ্বশুর কুলের রাধা গোবিন্দজি। ফিরে কখনো এলে তোমার কাছ থেকে এদের নেব। এই বলি তিনি আঁচলে চোখ মুছিলেন। বন্দনা দূর হইতে বিপ্রদাসকে প্রণাম করিল, তারপরে কাছে আসি সজল চক্ষে বাষ্পরুদ্ধ স্বরে কহিল, কলকাতায় পুজোর ঘরে যে মূর্তি একদিন আপনার লুকিয়ে দেখেছিলুম, আজ আবার সেই মূর্তি আমার চোখে পড়ল বর্দা। আর আমার শোক নেই, ঠিকানা আপনার নাই বা পেলুম, জানি মনের মধ্যে যেদিন ডাক দেব আসতেই হবে আপনাকে। যতই নানা বলুন, একথা কোনো মতেই মিথ্যে হবে না। বিপ্রদাস শুধু একটু হাসিলেন। যেমন করিয়ে ছেলের উত্তর এড়াইয়া গেলেন, তেমনি করিয়ে বন্দনারও গাড়ি ছাড়িয়ে দিল। নমস্কার। বিপ্রদাস উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাচ্ছি। শেষ পর্ব। পরিবেশনকালীন ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।